আজকে 11ই ডিসেম্বর। বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে ছোট দুই একটি ঘটনা আমি উল্লেখ করব। আমার এখানে আজকে -38 ডিগ্রি। বাংলাদেশেও তাপমাত্রা কম, কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়া মোটামুটি উত্তপ্ত। বিএনপি একটা লং মার্চ করেছে, সেটা আখাউড়া স্থলবন্দরের মাঠে করেছে তারা। এতে যুবদল সভাপতির পাশাপাশি সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম বক্তব্য দেন। তারা বলেন যে দিল্লির কথায় চলতে হবে কেন। এখানে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দিল্লির কথায় চলতে হবে কেন? বাংলাদেশের মানুষের রক্তের তেজ, আত্মশক্তি, বীরত্ব দিল্লির শাসকেরা বুঝতে পারেননি। তো তারা একটা লং মার্চ নিয়ে আহ, আখাউড়া স্থলবন্দরের মাঠে গিয়ে পৌঁছেছেন। সেখানে সহকারী হাইকমিশনে হামলার প্রসঙ্গ টেনে আখাউড়া সমাবেশে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম বলেন, একটি রাষ্ট্রে হাইকমিশনারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের। ভারতীয় কর্তৃপক্ষ, রাষ্ট্র সরকার সেখানে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে বলতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান যুবদল সভাপতি। তাদের সকালের লং মার্চ শুনতে পেলাম যে বেলা 11টায় শুরু হয়েছে ঢাকা থেকে, এবং সেটা গিয়ে পৌঁছেছে বেলা 4টায় আখাউড়া স্থলবন্দরে, এবং যথেষ্ট পরিমাণে জ্যাম টাইম এবং জনভোগান্তি তৈরি হয়েছে। যাই হোক, বিএনপির এটা একটা ওয়ার্ম আপ জিনিস, এটাকে আমরা পজিটিভ হিসেবেই দেখি যে তাদের নেতা কর্মীরা একত্রিত হচ্ছে, রাজনীতিতে তারা সরব হচ্ছে। এটা একটা পজিটিভ দিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এর আরেকটা পজিটিভ জিনিস হচ্ছে যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি বলেছেন দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সংক্রান্ত সহিংসতায় 70 আসামি গ্রেপ্তার হয়েছে। এসব ঘটনায় 88 মামলা হয়েছে। যারা ন্যাক্কারজনক এসব ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, তাদের কোনো ছাড় নয়। যাক, 4 মাস পরে হলেও, 4.5 মাস পরে হলেও আমরা একটা আওয়াজ সরকারের পক্ষ থেকে শুনতে পেলাম যে সংখ্যালঘুদের উপরে সহিংসতা চলছে, এবং এখানে আসামি গ্রেপ্তার করারও চেষ্টা করা হচ্ছে, এবং 88টি মামলা গ্রহণ করা হয়েছে। এটাও একটা পজিটিভ দিক হিসেবে আমি দেখছি যে এট লাস্ট তারা অ্যাডমিট করেছেন যে সংখ্যালঘুর অস্তিত্ব বাংলাদেশে আছে, এবং তারা বিভিন্ন রকমের নিপীড়ন এবং নির্যাতনের শিকার হচ্ছেন। এটা একটা পজিটিভ দিক আমি দেখতে পাচ্ছি। আরো একটা ইতিবাচক খবর আছে, আজকের দিনটা মোটামুটি ইতিবাচক দেখা যাচ্ছে যে ম্যাথিউ মিলারের মন্তব্য, আঙ্কেল স্যামের দেশের ম্যাথিউ মিলার বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্কে শান্তিপূর্ণ সমাধান এবং পারস্পরিক সম্পর্কের উপরে গুরুত্ব দিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পরিপ্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের সমাধান শান্তিপূর্ণভাবে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এই কথা বলেছেন, যা আন্তর্জাতিক সম্প্রদায় এবং দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে গৃহীত হচ্ছে। এটাও একটা পজিটিভ দিক যে আঙ্কেল স্যামের কথাতে তো অনেক কিছু চলছে, আঙ্কেল স্যামের দেশের কথাতে তো এখানে যখন বলা হচ্ছে যে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক যেসব সমস্যা এবং আলোচনা করার বিষয়বস্তু আছে সেটার জন্য শান্তিপূর্ণ সমাধান হয়, এটার যখন তারা পথ নির্দেশনা দিচ্ছেন, সেটা অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্ব দিয়ে গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস। তাহলে দেশে হয়তো একটু স্থিতিশীলতা আসবে। দেশে অকারণ যে উত্তেজনা ভারতকে ঘিরে তৈরি হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালানো হচ্ছে, সেটা আপাতত বন্ধ হবে বলে আশা করা যাচ্ছে। আমি জানি না যে এক্ষেত্রে আমরা কি বলবো। ডেবরার একটা মন্তব্য পড়ছি যে বাংলাদেশে আইনের শাসন নেই, তারেক মামুনের সাজা স্থগিতে মন্তব্য আন্তর্জাতিক তদন্তকারী ডেবরার। এখন তাকে আমরা স্বৈরাচারের দোসর বিদেশি শক্তি বলবো কিনা আমি জানি না। তিনি কি বলেছেন দেখেন, বাংলাদেশের আদালত তারেক রহমান এবং তার ব্যবসায়িক সহযোগী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তাদের 7 বছরের সাজা স্থগিত করে এক বিতর্কিত রায় দিয়েছে। এই রায়কে কেন্দ্র করে বিএনপি উল্লসিত হলেও আন্তর্জাতিক দুর্নীতি তদন্তকারী ডেবরা লা প্রভত্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটা তার অফিসিয়াল ইনস্টাগ্রামে তিনি বলেছেন যে বাংলাদেশে আইনের শাসন এবং তারেক রহমানের বিরুদ্ধে অশুভ রাজনৈতিক হস্তক্ষেপে এই রায় দেওয়া হয়েছে। 2011 সালে ডেবরা ঢাকায় আদালতে সাক্ষ্য দেন, যেখানে তিনি তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির প্রমাণ উপস্থাপন করেন। তার মতে মামুন, যিনি তারকের
তারেকের ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের টঙ্গী এলাকায় 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে চীনা একটি প্রতিষ্ঠানের সাথে কাজ করেছিল। ডেবরার দাবি, মামুন কনসালটেন্সি ফির নামে অবৈধ টাকা পাচার করেছেন, যা সিঙ্গাপুরে স্থানান্তরিত হয়েছিল। এহেন একটা মামলায় দেখেন তারেক রহমান এবং মামুনকে আহ, বিচারের আওতা থেকে খালাস করে দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশে আদালতের রায় তারেক রহমানের বেকসুর খালাসের পেছনে রাজনৈতিক এবং আইনি বিষয়গুলো খতিয়ে দেখা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ডেবরা আরো জানান, এমনকি তারেক রহমানের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদেশি কেনাকাটা এবং চিকিৎসা খরচের পরিমাণ বেড়েছে। এসব প্রমাণে তারেকের দুর্নীতির একটি পরিষ্কার চিত্র ফুটে ওঠে। এই ঘটনায় বাংলাদেশের বিচার বিভাগ, বিশেষ করে উচ্চ আদালতের স্বাধীনতা ও রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ডেবরা জানিয়েছেন, 2003 সালে ব্যাংক রেকর্ডে তারেক রহমানের পাসপোর্টের তথ্য উদ্ধার করা হয়েছিল এবং সেখান থেকে একাধিক অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। দেবরা প্রবর্তের জবানবন্দি এবং মার্কিন সরকারের সুনির্দিষ্ট প্রমাণ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। দেবরার সাক্ষ্য এবং নথিপত্রের সঙ্গে আরো একাধিক আইনজীবী এবং মানবাধিকার সংগঠন সুর মিলিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ প্রকাশ করেছে। ভবিষ্যতে এই রায়ের কার্যকারিতা এবং তারেকের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে গিয়ে আহ মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই এর একজন তদন্তকারীর মন্তব্য। তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানাচ্ছেন যে বাংলাদেশে আইনের শাসনের এক ধরনের খামতি দেখা দিয়েছে। এটা সে ধরনের প্রচলিত সংবাদ মাধ্যম বা অন্য কোথাও আমি সেভাবে দেখতে পাইনি। এটি আমি আপনাদের জন্য তুলে ধরছি যে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ জামিনের আবেদন করতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। রবীন্দ্র ঘোষ একজন খুবই সিনিয়র আইনজীবী। তিনি 30 বছর ধরে ধরেন যে আইন পেশায় রয়েছেন। আমি একজন আইনজীবী, 30 বছর ধরে তিনি মানবাধিকার কর্মীও। কিন্তু তিনি জামিনের আবেদন করতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়। তাকে 16 থেকে 17 জন আইনজীবী তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাদেরকে তারা তিনি যেন আবেদন করতে না পারেন সেজন্য তাকে পেছন থেকে ধাক্কাধাক্কিও করে। এই ধরনের একটি ঘটনা 11 তারিখে ঘটেছে। আর আপনাদেরকে যেটা বলেছিলাম গত ভিডিওতে যে আরাকান আর্মি বাংলাদেশ এবং বার্মার যে সীমান্ত বা মিয়ানমারের যে সীমান্ত সেখানকার 271 কিলোমিটার জায়গায় আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের কাছে ওই জায়গাটা তাদের আন্ডারে নিয়ে নিয়েছে। আহ, তারা মিয়ানমারের যে প্রচলিত আর্মি আছে তাদের কাছ থেকে সেটা দখল করেছে এবং ভারতের জলসীমা অতিক্রম করায় বাংলাদেশে প্রায় 70 জনের অধিক জেলেকে আহ, ভারতীয় কোস্ট গার্ড নিয়ে গেছে। এখন তাদেরকে ফেরত আনার জন্য একটা দেন দরবার বাংলাদেশে এই মুহূর্তে চলছে ভারতের সাথে, তাদেরকে যেন সহজে ফিরিয়ে আনা যায়। বিজয়ের মাস বলেছি, ডিসেম্বর মাসে প্রতিদিনই কি কি ঘটেছিল একটু একটু করে আপনাদেরকে বলবো। 1971 সালের এই দিনে 11ই ডিসেম্বর, ঠিক 53 বছর আগে আজকের দিনে পরিচালিত হয়েছিল ঢাকায় গেরিলাদের দুর্ধর্ষ সর্বশেষ সফল অপারেশন। এদিন তারা প্রেস ক্লাবের বিপরীতে অবস্থিত আমেরিকান কালচারাল সেন্টার, ইউসিস ভবন নামে তখন পরিচিত ছিল, বোমা মেরে উড়িয়ে দিয়েছিল। এটা একটা খুব মানে এক্সাইটিং অপারেশন ছিল গেরিলাদের। এটা যদি আপনারা মুক্তিযুদ্ধের গল্প শোনো পেজটাতে যান তাহলে পড়তে পারবেন। গেরিলা দলের সদস্য জিয়ার একটা ভক্স ওয়াগন গাড়ি ছিল, ওই গাড়িতে করেই হবে অপারেশন তারা ঠিক করলো। ব্রিফ কেসে এক্সপ্লোসিভ সহ ডেটোনেটর লাগানো। বাবুল এক্সপ্লোসিভ নিয়ে ডেটোনেট করবেন, তার পেছনে থাকবে মানু, তিনি তখন বইটি 2য় বর্ষে পড়েন। অস্ত্র নিয়ে মানু বাবুলকে কাভার করবেন। সকালে 9টায় ইউসিস ভবনের ভেতর 15-20 জন লোক, তারা পড়াশোনা করছে। এখন নিরীহ লোককে তো আর মারা যাবে না, গেরিলারা কি করলে তারা স্যুট কোট পরে ভেতরে ঢুকলেন এবং কোটের ভেতরে ছিল স্ট্যান্ড গান। এটা দেখিয়ে সবাইকে বললেন, দুহাত তুলে দেখালেন এবং বললেন যে ডানে বায়ে কোনো দিকে না তাকিয়ে তারা যেন ঝড়ের গতিতে দৌড়ে চলে যায়।
তারপরে তারা ডেটোনেট করলেন, ভবন উড়ে গেল। অপারেশনের পর রমনা থানার পাশের রাস্তাতে অস্ত্র গোলা বারুদ একত্রিত করে তারা নিরাপদ স্থানে রাখলেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র বদিউল আলমে অপারেশনের সাথে যুক্ত না থাকলেও আহসানুল্লাহ হলে তার কক্ষে অপারেশনের সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। 11ই ডিসেম্বর রাতেই তাকে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে যায়, তার খোঁজ আজ অবধি পাওয়া যায়নি। চূড়ান্ত পরাজয়ের মুখে দাঁড়ানো হিংস্র পাকিস্তানি সেনাবাহিনীর নাকের ডগায় পরিচালিত এই দুঃসাহসী অভিযান প্রচারিত হয়েছিল বিশ্বজুড়ে। নরপিশাচরা অনুভব করেছিল তাদের পরাভূত হতেই হবে বাংলার মাটিতে। তথ্যসূত্র মুক্তিযুদ্ধ কোষ, 7ম খণ্ড। মুদ্দাসির মামুন সম্পাদিত, স্থপতি মোবাশ্বের হোসেন বাবুলের স্মৃতিচারণের জায়গায় আছে। 11ই ডিসেম্বর অনেক কিছুই হয়। 11ই ডিসেম্বর দেখেন, যশোরের টাউন হলে, যশোরের টাউন হলে হচ্ছে গিয়ে বা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয় মুক্ত বাংলায় বাংলাদেশ সরকারের জনসভা। যুদ্ধ শুরুর পর এটাই ছিল স্বাধীন বাংলার বাংলার প্রথম জনসভা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে 11ই ডিসেম্বর আহ, আমাদের প্রথম জনসভা হয়। তারপরে এই দিন হানাদার পাকিস্তানি সেনাবাহিনী মুক্ত হয় হচ্ছে গিয়ে কুষ্টিয়া, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ। মোটামুটি দেখেন যে বাংলাদেশের মানুষ 1971 সালের এই 11ই ডিসেম্বর তাদের বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। আমাকে অনেকে ইনবক্স করেছেন, অনেকে প্রশ্ন করেছেন যে কোন কাজটি করলে, কোন কয়েকটি কাজ করলে এই মুহূর্তে সরকার স্থিতিশীল হতে পারে, দেশে শান্তি আসতে পারে। আমি প্রথম থেকেই বলে আসছি যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তার উন্নতি করতে হবে, অর্থনীতিকে চালু করতে হবে, যাদের যাদের ভাতা বন্ধ হয়েছে তাদেরকে সেগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং প্রতিটি হত্যার সঠিক উপায়ে বিচার করতে হবে। পুলিশ হত্যার বিচারও করতে হবে। কোনো নিরীহ মানুষ যদি সে সময় মারা যায়, তারও বিচার করতে হবে। দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি উন্নতি হয়, অর্থনীতি যদি সচল হয়, এবং স্টুডেন্টরা যদি তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার ক্ষেত্রে চলে যায়, তাহলে দেশে অরাজকতা কমবে। মানুষ কাজে নিয়োজিত হলে অরাজকতা 50% কমে যায় এবং দেশে শান্তি চলে আসে। এবং অতি অবশ্যই সংখ্যালঘুদেরকে সুরক্ষা দিতে হবে, সেটা ধর্মীয় সংখ্যালঘু হোক আহ, বা রাজনৈতিকভাবে সংখ্যালঘু হোক কেউ, তাদের উপরে অকারণ নিপীড়ন অত্যাচার চালানো যাবে না। এবং প্রায়োরিটি বেসিসে কাজ করতে হবে। ওই যে কালকে দেখলাম যে 4 মাস হয়ে গেছে, আইন উপদেষ্টা এসে বললেন যে তারা এমআরপি পাসপোর্ট দিতে পারছেন না। তারা প্রথমে এখন মধ্যপ্রাচ্যের 2টি দেশে এমআরপি পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করবেন, তারপরে অন্যান্য দেশে। একটা দেশে পাসপোর্ট তৈরি যদি এতদিন বন্ধ থাকে, সে দেশের মানুষের কি অবস্থা হয়, কতজনের কত এমার্জেন্সি থাকে। স্টুডেন্টদের দেখা যাচ্ছে যে শিক্ষাবর্ষ ধরতে পারবে না, বিভিন্ন জায়গায় এরকম অবস্থা হবে। তো প্রায়োরিটি বেসিসে কাজ করতে হবে, কোন কাজগুলো আমাদের এই মুহূর্তে জরুরি সেগুলোকে চিহ্নিত করে সেই দিকে, সেই লক্ষ্যে কাজ করলে আহ দেশে স্থিতিশীলতা আসবে। এবং অতি অবশ্যই একটা নির্বাচিত সরকারের ব্যবস্থা করা, নির্বাচনের ব্যবস্থা করা, রাজনৈতিক সরকারের ব্যবস্থা করা হচ্ছে গিয়ে একদম ফার্স্ট প্রায়োরিটি দেশকে আহ স্থিতিশীল করার জন্য। তো সাথে থাকবেন, কথা হবে আবার। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।